বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু করলো। এই বোরকা পরা নিয়ে আমি আমার মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছি। 20-25টা মামলাও হয়েছে। অনেকগুলো লোক রক্তাক্ত অবস্থায় দেখতে পেলাম। আমার বাসায় ডিবি ঘেরাও করে ফেলাইছে। 82 সন থেকে আমি জামাত ইসলামের সাথে কাজ শুরু করি। জনগণের প্রতিনিধি হইতে পারি, তাহলে জনগণের সেবা করতে পারবো। কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত করছে, এর পরিপ্রেক্ষিতে শান্তি আসছে। হকার এবং আপনার অটো রিক্সা, এই যন্ত্রণায় মানুষ চলাফেরা করতেই পারে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরা নিউজের আজকের বিশেষ আয়োজন প্রত্যাশার ঢাকা 18 অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পুরোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব ইদ্রিস। আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলক্ষেত থানার শুরা ও কর্ম পরিষদ সদস্য জাকির হোসেন ভুইয়া। শফিক ভাই, উনি আমাকে জামাত ইসলামের পক্ষে দাওয়াত দেন। এমনকি উনি ভিতরে আমাকে জামাতে প্রবেশ করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন, কিন্তু আমি তো এমন বুঝতে পারিনি। উনি আমাকে কিছু বই পুস্তক দেন। তখন দেখতে পারলাম যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, আমাদের পথ প্রদর্শক, আমাদের সুপারিশকারী, উনি আমাদের নেতা। তাহলে তো উনি আমাদের নেতা, আমি তো উনাকে ফলো করতে হবে। উনি ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, উনি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত করছেন। তো এইভাবে আমি শুরু করি। আপনি 82 সন থেকে আমি জামাত ইসলামের সাথে কাজ শুরু করি। জুলাই আন্দোলনের সময় বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। বাইরে থেকে আন্দোলন সংগ্রাম, আমাদের নেতৃবৃন্দুর যখন যে অর্ডার আসছে ওই অর্ডারে পালন করছি। রাজপথে ছিলাম, মিছিল মিটিংয়ে ছিলাম, কিন্তু বাসা বাড়িতে থাকতে পারি নাই। বাসা বাড়িতে থাকার সুযোগও ছিল না। ফলায় ছিলাম বিভিন্ন স্পটে, যখন যেখানে যে দায়িত্ব আসছে সেই দায়িত্ব পালন করছি। আমার বোনের বাসা হলো পুরান টাউনে, কোর্ট কাছারির এখানে। আমি আমার বোনের বাসায় থাকতাম। ওইখান থেকে আমি যাত্রাবাড়িতে যে কর্মসূচি ছিল ওই কর্মসূচিতে অংশগ্রহণ করছি। ওই কর্মসূচিতে সবচেয়ে যে ভয়ঙ্কর দিকগুলা দেখলাম, ওইখানে কর্মসূচিতে পালন অবস্থা আমরা মিটিং মিছিল করা অবস্থায় আমাদের প্রতি যে গোলাগুলি শুরু করলো, বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু করলো, র্যাব পুলিশ দিয়া আক্রমণ শুরু করলো। আক্রমণের পরিপ্রেক্ষিতে আমার সামনেই অনেকগুলো লোক রক্তাক্ত অবস্থায় দেখতে পেলাম। আমি নিজেও পায়ে ব্যথা পাইছি। আমার পা দৌড় দিতে যেয়ে পা উল্টে পড়ছিল। আমার পা দীর্ঘদিন আমি একটু ব্যথা অনুভব করছি। ওই দিনটাই আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর দেখছিলাম। আসলে তো আওয়ামী লীগের 17 বছর আমি নির্যাতিত, নিপীড়িত। আমার এই বাসায় কয়েকবার হামলা করা হয়েছে, আমি কয়েকবার গ্রেপ্তার হয়েছি। আমার নামে 20-25টা মামলাও হয়েছে, কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা তো ঘরে থাকতে পারি নাই। তখন তো আমাদের আমাদের যে মিটিংগুলো হইতো এগুলো গোপনে হইতো। আমার বাসায় আপনার ডাক্তার শফিকুর রহমান সাহেব, ফখরুল ইসলাম সাহেব আমার বাসায় মিটিং করছে। এলাকার আওয়ামী লীগের যারা, তারা বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে আমার প্রতি অনেক অত্যাচার করার চেষ্টা করছে, আমাকে ধরানোর চেষ্টা করছে। তা আমিও একটু হেকমতের সাথে চলতাম, বাসায় থাকতাম না, কিন্তু তারপরেও আমাদের নামে বিভিন্ন হামলা হয়েছে। এরপরে লাস্ট আমি একবার এখানে গ্রেপ্তার হয়েছি। আমার বাসায় ডিবি ঘেরাও করে ফেলাইছে। তখন আমি বাসায় ছিলাম। ওনারা গেটে আইসা গেট ভাঙ্গা, আমার গেটে তালা ছিল, গেট ভাঙ্গা ভিতরে ঢুকছে। পরে আমার বাসাও পাই নাই। আমি উপরে ভাড়াটিয়ার বাসায় চলে গেছি। ওনারা কিভাবে টেলিফোনের মাধ্যমে, কিভাবে টেলিফোন লক করে, টেলিফোনের মাধ্যমে কিভাবে তারা কায়দা করে আমাকে বাড়ি থেকে, আমি পলাইছিলাম, ওইখান থেকে আমাকে ধরে নিয়ে গেছে। এখান থেকে ভালোভাবেই নিছেন, নিয়ে গাড়িতে উড়ে চোখ মুখ বাঁধে ফেলাইছে। বাঁধা ফেলায় আমাকে কই নিছে আমি জানি না। এইভাবে দীর্ঘদিন, আমি 11 দিন পর্যন্ত, আমার পরিবারও জানে না আমাকে কোথায় নিয়েছে। তখন তো কথাও বলতে পারে না। 11 দিন পরে আমি দেখতে পাইলাম যে আমাকে এক জায়গাতে আরেক জায়গায় কোথায় নিছে, কি নিছে। পরবর্তীতে 12 দিনের মাথায় আমাকে ডিবিতে আনা হয়েছে। ডিবি থেকে আবার 7-8 দিন পরে আমাকে পরবর্তীতে ওইখানে আমার সামনে মানে অস্ত্র-শস্ত্র দিয়া, বই পুস্তক দিয়া তারপর ছবি তুলছে। 15-20 দিন পরে ঘুম রাখার পরে আমাকে তারপরে আপনার কোর্টে হাজির করে। কোর্টে হাজির করার পরে এরপরে প্রায় 4.5 মাস জেল খাটার পরে হাইকোর্ট থেকে আমি জামিন পেয়ে আসি।
আমার মেয়ের বিয়ের একটা ডেট ছিল 10 তারিখে। ওই 10 তারিখে আমি এই এখানে আমার পরিবারের পরিজন সবাই আমাকে নিষেধ করতেছে যে আপনি এলাকায় আসেন না। পরবর্তীতে আমি বোরকা পইরা আমি এই এলাকায় আমার বোনের সাথে আসছি। ওই বোরকা পরা নিয়ে আমি আমার মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছি। 87-তে আমি ডিগ্রি পাস করছি তিতুমির কলেজ থেকে। 88-তে আমি জাপান চলে গেছি। আমি জাপানে দীর্ঘদিন ছিলাম। জাপান দীর্ঘদিন থাকার পরে আমার মা-বাবা ছিল। তখন তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। এই কারণে আমার কাছে অস্বস্তি লাগতেছিল ওইখানে। পরবর্তীতে আমি বাংলাদেশে চলে আসছি ৩-৪ বছর থেকে। আমার আব্বা বাংলাদেশ বিমানে ছিলেন। তো এই বিমানে একটা আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমি আমার আব্বাকে না বলেই আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি ফর্ম ফিল আপ করছি। আমার চাকরি হয়ে গেছে। এভাবে আমি ২০০৭ পর্যন্ত চাকরি করছি। মঈনুদ্দিন ফকিরুদ্দিনের আমলে ১৮৭৭ জন লোককে ছাঁটাই করছে বিমান থেকে। আমার বাবা উনি রিটায়ার্ডের ১৮ লক্ষ টাকা পাইছে রিটায়ার্ড করে। এই ১৮ লক্ষ টাকা দিয়ে এই জায়গাটা কিনছেন। এই জায়গাটা কেনার পরে আমার ছোট ভাই কিছু টাকা পয়সা দিয়ে আমরা কিছু লোন টোন নিয়ে এই বাড়িটা করছি। এই বাড়িতে থাকি। আর জাপান থেকে যে কিছু টাকা পয়সা ইনকাম করছি ওগুলা দিয়ে বসুন্ধরা মার্কেটে একটা দোকান কিনছি। ওই দোকান ভাড়া পাই। আর এ বাড়িতে থাকি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর গ্রামে বেশ কিছু জমি জমা আছে আমাদের পূর্বপুরুষ থেকে। আমার ছেলে মেয়ে হইল ৪ জন। ২ ছেলে ২ মেয়ে। বড় ২ মেয়ে বিয়ে দিয়ে দিছি। জনগণের প্রতিনিধি হইতে পারি তাহলে জনগণের সেবা করতে পারবো। জনগণের জন্য কাজ করতে পারবো। এর থেকেই আর আল্লাহ রাসূল রাজনীতি করছেন। আমি যে ঘোষণা দিয়া মুসলমান হইছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, আমাদের সুপারিশকারী। তো এখন উনি যা করছেন আমাকে তাই করতে হবে। এই ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি এই বার্তা, এই ওয়ার্ডে বেশ কিছু সমস্যা আছে। তবে আমি তো এই নিকুঞ্জ এলাকায় থাকি। নিকুঞ্জ এলাকায় সমস্যা কম। এখানে অনেক পরিকল্পিতভাবে এই সাইটটা গঠন করা হয়েছে। সাধারণত আমার ওই সাইডটা খিলক্ষেত, নামাপাড়া, টানপাড়া, ব্যাপারীপাড়া এই সাইডটা, তারপরে জোয়াসাড়া, কুড়িল, কুড়াতলি, বিশ্ব রোড, তারপরে ওইদিকে আজিজ সরণি রোড, এদিকে দিয়ে একদম লেক সিটি পর্যন্ত, ওই দিক দিয়ে আপনার এই লেক সিটি পর্যন্ত এলাকা। এই এলাকার মধ্যে আপনার ড্রেনে আবর্জনা, ময়লা, রাস্তাঘাট শুরু, তারপরে বিভিন্ন রকমের মানে এই গর্ত, রাস্তাঘাটের মানে নষ্ট রাস্তাঘাট, পরিকল্পিতভাবে রাস্তাঘাট করাও হয় নাই। আর রাস্তাঘাটগুলো শুরু, এই কারণে মানুষের চলাফেরা খুব কষ্ট। এই কারণে আসলে নগর, এই সাইডের নগর ভবন, নগরটা অত্যন্ত একদম কুৎসিত অবস্থা আছে। তো এই এলাকার লোকজন আসলে অনেক কষ্টে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এখন হয়ে দাঁড়াইছে যেটা, সেটা হলো মশার উপদ্রব। যথেষ্ট মশার উপদ্রব। আর যানজট তো বলে শেষ করা যাবে না। যানজট যেমন এখানে অটো রিকশার জন্য মানুষ হাঁটতেই পারে না। এরপরে রাস্তায় হকার, হকাররা এমনভাবে প্রসাদ সাজিয়ে বসছে মানুষ হাঁটতে পারে না। ফুটওভার ব্রিজের পরে, খিলক্ষেত ফুটওভার ব্রিজের পরে রেলগেটের এই জায়গাটা একদম হকার ভরে গেছে, মানুষ হাঁটতে পারে না। হকার এবং আপনার অটো রিকশা, এই যন্ত্রণায় মানুষ চলাফেরা করতেই পারে না। এই খিলক্ষেতের মধ্যে পরিকল্পিতভাবে কোনো কাঁচা বাজার নাই। যত্রতত্র যেখানে সেখানে মাছ বিক্রি করতেছে রাস্তার পাশে, এখানে ওখানে যত্রতত্র করতেছে। তো সরকার যদি পরিকল্পিতভাবে একটা আপনার মার্কেট করে, তাইলে এই কাঁচা বাজার করে, তাইলে এই এলাকার মানুষের অন্তত এই কিছু যানজট নিরসন হবে। যারা আমাদের আজকের অনুষ্ঠান প্রত্যাশা ঢাকা 18তে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।